দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তাদের মতামত জানান গুরুত্বপূর্ণ খবরগুলোতে। আমাদের সঙ্গে আজ দুজন অতিথি আছেন দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ 24 ঘন্টা নিউজ চ্যানেলে তিনি কাজ করছেন। সম্পাদক হিসেবে আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। নিউজরুম সংলাপে আমরা আলোচনায় যাব, তার আগে দু একটি শিরোনাম দর্শকদের জানাতে চাই, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই এই আয়োজনে। কর্মযোগ্য সৃষ্টির নতুন ভাবনায় সরকার, প্রশিক্ষণ পাবে 8 লাখ যুবক, বাজেট বাস্তবায়নের সাথে সাফল্য নির্ভর করছে বলছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলছে এফবিসিসিআই, দাবির প্রতিফলন দেখছে না বিজিএমইএ। লক্ষ্য অর্জনে প্রতিশ্রুত কর চাই এনবিআর। বজ্রপাতে প্রাণহানির আশঙ্কাজনক হারে বাড়ছে, ঢাকার মালিবাগে 2 বোন সহ নিহত 3, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণ বলছেন বিশেষজ্ঞরা। জুনের টিকার বড় চালান আসছে বাংলাদেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চীন থেকে না পেলে বাড়বে সংকট, ঊর্ধ্বমুখী সংক্রমণ, সীমান্ত এলাকায় ভয়াবহ মাত্রা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন টিকা দিয়েও করোনা মোকাবেলা করা সম্ভব কঠিন। শুরু করতে চাই প্রণব শাহ আপনাকে দিয়ে। প্রণব শাহ, আপনি দীর্ঘদিন অর্থনীতি নিয়ে কাজ করেছেন। এবারের যে বাজেট, সেই বাজেট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ব্যবসায়ীরা অনেকেই খুশি, আবার আজকেও এফবিসিসিআই প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব বলেছে, দাবির প্রতিফলন দেখছে না বিজিএমইএ। সব মিলে আপনার চোখে এই বাজেটকে কতটা করোনাকালের সংকট মোকাবেলার বাজেট বলে আপনার কাছে মনে হয়? একদম যদি সুনির্দিষ্ট করে বলেন যে করোনা মোকাবেলার জন্য যেমন উপযোগী বাজেটের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, এটা সত্যি কথা। হয়তো অনেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে সরকার নানাভাবে, এবং যেটা আমি বলি একটু পরোক্ষভাবে একটা করার চেষ্টা করেছে। যে আমরা করোনার সময় কি দেখেছি, দুটো জিনিস। একটা হলো এই মহামারীতে প্রায় 15 মাস, আমাদের গত মার্চ থেকে শুরু করলে এই জুনে এসে দাঁড়িয়েছে। এই 15 মাসে আমরা দেখেছি কি, একটা হলো স্বাস্থ্য খাতের বিপর্যয়, আরেকটা হলো কর্ম হারানোর আশঙ্কা এবং সত্যি ঘটনা সেটি। মানুষের আয় কমেছে কারণ তার বেতন কমেছে, কারণ সে বেকার হয়েছে, এবং সেই বেকার এবং কর্মচ্যুত মানুষজন ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে। এটা সব গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি। এই জায়গাটাতে যে কর্মসংস্থানের বিষয়টি, আপনিও একটি শিরোনাম করলেন যে যুব মন্ত্রণালয়ের অধীনে একটি প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে কর্মসংস্থান হবে বলে একটি জায়গার কথা আপনি শোনালেন, একটি পত্রিকার একটা শিরোনাম। দেখেন, গতকাল পরশু যে বাজেট আমরা বিশ্লেষণ করেছি, তাতে আমাদের মনে হয় যে কর্মসংস্থানের কথাটা বাজেটে বলা হচ্ছে যে নানাভাবে কর ছাড় দেওয়ার কারণে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বড় ব্যবসায়ীরা নতুন ব্যবসায় যাবেন। আমি মনে করি না যে তেমন কোনো সম্ভাবনা আছে, কারণ যেদিন বাজেটটি দিচ্ছিল সেদিনে আমার সঙ্গে একটি অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিসিসিআই একে আজাদ বলছিলেন যে সমস্ত সুবিধা দিয়ে বলা হচ্ছে যে কর্মসংস্থান হবে, এই অতিমারী মহামারীর মধ্যে কিন্তু কোথাও নতুন ব্যবসা, শিল্প উদ্যোগকে কিন্তু ব্যবসায়ীরা যাবে বলে তার মনে হয় না। আমারও তাই মনে হয়। ফলে এটি হয়তো আগামী 1 বছর 2 বছর পরে হয়তো এই সুফল আমরা পেতে পারি যদি উদ্যোক্তারা এই সুযোগ নেয়, কর রেয়াতের সুযোগ, দীর্ঘ বিনিয়োগ এবং শিল্প স্থাপনা, এবং ঢাকার বাইরে এমনকি হাসপাতাল বিনির্মাণ করলেও 4টি জেলার বাইরে সরকারের কর অবকাশের কথা এই বাজেটে বলা হয়েছে। কিন্তু সেগুলো কি এখনই করবে? আমার তো মনে হয় না যে বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তারা, শিল্পপতিরা, এবং এখানে দেশীয় শিল্প সংরক্ষণের একটি বড় জায়গা আমরা দেখছি, সেটি একটি ইতিবাচক দিক যে দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপের কথা আমরা দেখছি। এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেক সুরক্ষা সামগ্রী তৈরি করার ক্ষেত্রে খরচার দেওয়া হয়েছে, আরো অনেক জায়গায় খরচার দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এখনই কোটি কোটি টাকা লগ্নি করে বিনিয়োগ করে কোনো শিল্প কলকারখানা স্থাপন করবে এবং তাতে করে 3 মাস 6 মাসের মধ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, আমার তা মনে হয় না। আমাদের অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা কিন্তু সে কথাই বলছেন। এবং আপনি যেটি বললেন যে বাজেটের একটি বড় ব্যাপার ছিল আমাদের স্বাস্থ্য খাত, এবং সেই স্বাস্থ্য খাতে গত বাজেট মানে 20-21 অর্থ বছরের বাজেটের থেকে 21-22 অর্থ বছরের বাজেটে কিন্তু বরাদ্দ বেশি বাড়ে নাই। সেটি যে না বাড়ার কারণে কোনো ক্ষোভ প্রকাশ করবো আমরা তা কিন্তু নয়, কারণ আমরা দেখছি যে গতবার যে বাজেট বরাদ্দ ছিল, এডিবি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত প্রকল্প ছিল, সেই প্রকল্প কিন্তু 49% বেশি বাস্তবায়ন করতে পারেনি, মানে 50%ও তারা বাস্তবায়ন করতে পারে না। তাহলে তাদেরকে টাকা বরাদ্দ বাড়ানো হবে কেন? গতবারের টাকাই তো খরচ হয়নি। ফলে এই যে 1 বছর মহামারীতে টাকা খরচ করার মতন সক্ষমতা, দক্ষতা এবং বিশেষ ব্যবস্থা যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাতে পারলো না, এবং তার জন্য বর্তমান আসন্ন বাজেটে, প্রস্তাবিত বাজেটে যে বরাদ্দ পারলো না, সেটা কিন্তু একটা বড় হতাশাজনক দিক। গত বছর আমরা দেখেছি করোনা 2020 সালের মার্চ মাসে করোনা শনাক্ত হওয়ার পরে
ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং সরকার অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে। সেই জন্য অর্থ বছরের 9 মাস চলে যাওয়ার পরে জুন মাসে যে বাজেটটি দেওয়া, মানে করোনা এলো মার্চ মাসে এবং তার 3 মাসের মধ্যে জুন মাসে যে আমরা বাজেটটি পেয়েছিলাম, সেখানে করোনার জন্য স্বাস্থ্য খাতের জন্য অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক যে সেই টাকাটা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারেনি। এমনকি একটি ছোট জায়গা আমি যদি বলি, অন্য অনেক কিছু বাদ দিয়ে 100 কোটি টাকার একটি করোনা গবেষণা তহবিল করা হয়েছে। দুঃখজনক এবং খুবই হতাশাজনক যে এই বছরের জুনে এসে মাত্র সেই গবেষণার প্রকল্প এবং গবেষণার প্রস্তাব আহ্বান করা হয়েছে, যখন আমাদের হাতে এই অর্থ বছরে আর 20 থেকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে প্রতি বছরই আপনি দেখছেন যে বাজেটের আকার বাড়ছে, আবার অন্যদিকে আমরা দেখছি যে বাজেট বাস্তবায়নের হার কমতির দিকে। মানে অনেক বেশি আকারের বাজেট দেয়াটা কতটা যৌক্তিকতা আপনার কাছে মনে হয়, যেখানে বাস্তবায়নের হার আমরা বাস্তবায়ন করতে পারছি না, খরচও করা যাচ্ছে না? একটি উন্নয়নশীল রাষ্ট্রে যেটি একটি স্বল্প উন্নত দেশ ছিল, যেখানে একটি মধ্যম আয়ের দেশে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং আমরা একটি মিডল ইনকাম দেশে যাচ্ছি, ডেভেলপমেন্টিং কান্ট্রির গ্রাজুয়েশন আমরা করেছি, সেখানে তো বাজেট বাড়বেই। কারণ বাজেট বড় না হলে, আমাদের অর্থনীতি বড় না হলে 786 কোটি টাকার 72-73 অর্থ বছরের বাজেট তো আর এই 21-22 অর্থ বছরে থাকবে না, যেটি আমরা 50তম সুবর্ণ জয়ন্তী যখন পালন করব। বাজেটের আকার বড় হবে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। আমাদের হতাশার জায়গা হলো যে যেই পরিমাণে আমরা বাজেটের আকার বাড়ালাম, বরাদ্দ বাড়ালাম, এডিবি বাড়ালাম, সেই অনুযায়ী দক্ষতা হলো না আমাদের সরকারি কর্মকর্তাদের বা প্রশাসনের লোকজনের যে সেই টাকা যথাযথ খরচ করা। জি, এইটি হলো হতাশা। অনেক ধন্যবাদ। আমরা এটাও দেখছি যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও কিন্তু আমরা বাড়িয়েছি, যেটা আগে ছিল কথা যে তারা অন্যান্য তুলনায়, বেসরকারি তুলনায় তাদের বেতন ভাতা কম। এখন কিন্তু গত 5 বছর এবং শেষ 2-3 বছর আপনি দেখবেন বেতন ভাতা যথেষ্ট বেড়েছে। সেক্ষেত্রে আমাদের আশা হতে পারে যে বেতন ভাতা যে হারে বাড়লো, সে হারে দক্ষতা কিন্তু সরকারি কর্মকর্তাদের বেড়েছে, এই দাবি কিন্তু তারা করতে পারবেন না। এডিবির বাস্তবায়নের অসম্পূর্ণ অবস্থা এবং বিশেষ করে স্বাস্থ্য বিভাগের দক্ষতা যে বাড়ে নাই, দক্ষতা যে তারা দেখাতে পারলো না, সর্বশেষ আর্থিক বছরে কিন্তু তার প্রমাণ রয়ে গেল। এই বাজেটে সে কথা বলা হয়েছে। জি, অনেক ধন্যবাদ। ইলিয়াস খানের কাছে আসতে চাই। ইলিয়াস খান, করোনাকালে একটা বড় বিষয় হচ্ছে যে অনেক মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছেন, মধ্যবিত্ত মানুষ। একটা অনেক শিরোনাম হয়েছে যে যারা মধ্যবিত্ত মানুষের কাছে হাত পাততে পারে না, তাদের একটা মানে বড় অস্বস্তির জায়গা, তারা না পারছে আয় করতে, না পারছে মানুষের কাছে হাত পাতে, কিছু বলতেও পারছে না। এই যে একটা বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর জন্য এই বাজেটে কিছু আপনি দেখেন কিনা? সব মিলিয়ে মোটা দাগে করোনাকালের বাজেট হিসেবে এই বাজেটকে আপনি আসলে কিভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই একটু। এই বাজেটের প্রত্যেকটা আপনি দেখলে আপনি খেয়াল করবেন, আজকে আপনার এই টেলিভিশন দেখলাম যে সবগুলো বিজনেস সংগঠন এই বাজেটকে স্বাগত জানিয়েছে, ব্যবসা বান্ধব বাজেট বলেছে। সিপিডি সহ, বিএডি সহ অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু বাজেটের সমালোচনা করছে। বাজেট দরিদ্র বান্ধব, মধ্যবিত্ত বান্ধব বা নিম্ন মধ্যবিত্ত বান্ধব হয়নি। কারণ আমরা বাজেটে দেখেছি যে নতুন করে যদি সব মিলে এখন নতুন করে প্রায় বলা হচ্ছে 2.5 থেকে 3 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে। সব মিলে এখন 6 কোটি লোক বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বাস করে। এবং এই দারিদ্র সীমার নিচে যারা বাস করে, নতুন করে কিন্তু তাদেরকে এই বাজেটে যোগ করা হয়নি যে তাদের জন্য কি করা যেতে পারে। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ যে ফিগার গুলো বাজেটে দেওয়া হয়েছে, সেটি যেমন বলা হচ্ছে যে আগে 20% দারিদ্র সীমার নিচে বাস করতো, এখন কিছুটা বেড়েছে। সেটি এটি বললে হবে না। অর্থমন্ত্রী গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন বাজেট পরবর্তী, সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে নতুন দরিদ্রদের তালিকা সরকারের হাতে এখন পর্যন্ত নেই, তালিকা হলে ব্যবস্থা নেওয়া হবে। মানে যথেষ্ট তথ্য তার কাছে নেই। জি না, সেটি হয়তো তিনি কিভাবে বলেছেন আমি জানি না, বাট এই দাদা যেটি বললেন যে 15-16 মাস হয়েছে যে এই করোনা আমাদের শুরু হয়েছে। প্রথম গতবার যে বাজেটটি করা হয়েছিল সেখানে কিন্তু দরিদ্র বিষয় চিন্তা করা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে বাজেট করা হয়েছিল, নতুন করে বাজেট করা হয়েছে। এই নতুন যারা দরিদ্র হয়েছে, আমরা তো যেমন আমি কয়েকদিন আগে একটি খবর দেখলাম, এই কালকে বা পরশুদিন, যে উত্তরবঙ্গে এক ভদ্রলোক, তিনি ক্ষুধার কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করেছেন। অনেক পত্রিকা কিন্তু অনেক টেলিভিশনে আমি এই খবরটি দিয়েছি। যেমন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে, তাদের যে কষ্ট বেদনা, এটি কিন্তু তারা প্রকাশ করতে পারে না। আপনি লক্ষ্য করবেন গত বছর থেকে করোনা শুরু হওয়ার পরে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার কিন্তু বাড়ি চলে গেছে, গ্রামে চলে গেছে, যে তারা শহরে থাকতে পারছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে।
যারা চাকরি আছে তাদেরকে বেতন কমিয়ে দেওয়া হয়েছে, অনেকের কোনো বেতন নাই কিন্তু কোনোদিন বেতন পেতে পারে এই জন্য অফিসে যাওয়া আসা করছে। সুতরাং বিরাট একটি অংশ কিন্তু দরিদ্র হয়ে গেছে। এই দরিদ্রদের জন্য কিন্তু কোনো সুসংবাদ নেই। যেটা বলা হচ্ছে যে কর কমানোর কারণে ব্যবসায়ীরা তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, কিন্তু এই অবস্থায় সবার মধ্যে কিন্তু এক ধরনের ভীতি রয়েছে। যিনি ব্যবসায় ইনভেস্ট করবেন তার মধ্যেও কিন্তু এক ধরনের ভীতি রয়েছে। করোনা কবে যে আমরা কিন্তু অ্যাডভান্স বলতে পারছি না, বরং বলা যায় করোনার সঙ্গে অনেকে এখন বলা শুরু করেছেন যে করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, যে অবস্থা আমরা দেখছি। সুতরাং নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা কিন্তু খুব কম আমাদের কিন্তু একটি বিষয় জানা আছে যে প্রতি বছর বাংলাদেশের বেকার শিক্ষিত জনগোষ্ঠী বেড়ে 22 লাখ, এরা কিন্তু যথাযথ কাজ পাচ্ছে না। দীর্ঘদিন থেকে আমাদের এই সংকট চলছে। এই করোনা কালে এই সংকটটি আরো বড় হয়েছে। আপনি দেখবেন যে আপনি যেটি বলছেন যে মানে সরকারি যারা কর্তা ব্যক্তি আছেন, যারা প্রশাসনে আছেন, যারা নীতি নির্ধারক সরকারের, তারা কি বিশ্বাস করেন যে দেশে এখন এরকম মানুষ আছেন যারা অভুক্ত থাকেন? দেশের অর্থনীতির যে অবস্থা, যেরকম আমরা দেখি খবরের কাগজে কিংবা সরকারের পক্ষ থেকে যেরকম দাবি করা হয় যে অর্থনীতির বেশ ভালো অবস্থা বাংলাদেশে, এখন সেই অবস্থা নেই যেখানে মানুষ অভুক্ত থাকবে, যেখানে আপনি দু একটা উদাহরণ দিলেন। আপনার মনে হয় যে সরকার আসলে এভাবে ভাবছে যে আসলে দেশে এরকম মানুষ এখনো আছে? সরকার তো কখনোই ভাবতে চায় না যে আমাদের দেশের মানুষ কষ্টে আছে, কিন্তু জনগণ টের পায়। আমরা যারা সংবাদকর্মী আছি আমরা টের পাই যে আনাচ থেকে মাঝে মাঝে খবর আসে যে অমুক পরিবারে খুব কষ্ট হচ্ছে, মধ্যবিত্ত অনেকে কষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় ফোন করে তারা সাহায্য চাচ্ছে। আমি একটি বড়ির জাতীয় প্রেস ক্লাবের আমি একটি পদে আছি। আমিও টের পাই যে আমাদের সাংবাদিক সমাজও অনেক কষ্টে আছে, বিভিন্ন জায়গায় এরকম কষ্টে আছে যারা, এই যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হাত পাততে পারছেন না কেউ। এমন একটি শ্রেণী রয়েছে যারা হাত পাততে পারছেন না, কিন্তু তাদের চলার অবস্থা নেই। এদের জন্য কোনো সুসংবাদ এই বাজেটে আছে বলে আমি মনে করি না। সে প্রত্যাশা ছিল আপনার? নিশ্চয় ছিল। আমরা তো পুরো দেশের মানুষ 17 কোটি হোক বা 18 কোটি হোক সবাই খেয়ে পরে ভালোভাবে বাঁচছে, সেটাই তো আমরা প্রত্যাশা করি। কিন্তু আমাদের সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। যেমন যে কথাটা আগেও বলেছি, আবার রিপিটেশন হয়ে যাচ্ছে। এই করোনা শুরু হওয়ার পর অনেকে তো অনেক 3.5 কোটির মতো দরিদ্র সীমার নিচে চলে গেছে। সব মিলে এখন প্রায় দেশে 6 কোটি লোক দরিদ্র সীমার নিচে বাস করছে। তো এটি আমাদের জন্য একটি, যদি আমরা বলি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আমাদের মাথা পিছু আয় দেখা হচ্ছে, কিন্তু আয় বৈষম্য যে কতটা বেড়েছে সেটি পরিসংখ্যান দেখলেই আমাদের মধ্যে কিন্তু সেটি ক্লিয়ার হয়ে যায় যে আয় বৈষম্যটা কত বেড়েছে। যেমন কত হাজার লোক এখন কোটিপতি হয়েছে, অনেক হত দরিদ্র আছে এখন আমাদের সমাজে, কিন্তু এটা সমন্বয় করে দেখানো হচ্ছে যে আমাদের মাথা পিছু আয় অনেক, কিন্তু প্রকৃতপক্ষে জীবনে সেটি কতটা প্রভাব ফেলছে সেই প্রশ্ন কিন্তু তোলা যায়। জি, অনেক ধন্যবাদ প্রণব স্যার। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আসলে এই জায়গায় বাজেটে কি আসলে কি খুব বেশি কিছু করার আছে কিনা? যে নতুন দরিদ্রের কথা আমরা বলছি, মানে যারা নিম্নবিত্ত মানুষ নতুন করে দরিদ্র হচ্ছেন, একটা বিশাল জনগোষ্ঠী যারা হাত পাততে পারছে না, মধ্যবিত্ত, এদের কি আসলেই গুণগত পরিবর্তন কি বাজেটের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব বলে আপনার মনে হয়? এক। আর 2 নম্বর হচ্ছে সরকারের এই বারের বাজেট আমরা দেখলাম যে সামাজিক সুরক্ষা খাতে 1 লাখ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 টাকা করা হয়েছে। এর বাইরেও আপনার গণপরিবহন বলি, আপনার মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিদ্যুৎ খাতে গুরুত্ব বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আসলে মানে যে জায়গায় আমরা আলাপ করছি, এই জায়গাটাই বাজেটের মাধ্যমে কি খুব বেশি কিছু করা সম্ভব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য, নতুন দরিদ্র? যদি একদম প্লাবন রহমান যদি একদম তাত্ত্বিকভাবে যদি বলেন, তাহলে বাজেটে যে খুব বেশি এটা থাকবে তা হয়তো নয়। জি, কিন্তু আমরা বলছি এটা মহামারী কালের বাজেট, আমরা বলছি এটা মহামারীর বাজেট। সেই মহামারীর বাজেটে, এবং যখন আমরা করোনার 15 মাস পেরিয়েছি, তখন তো বাজেটে কিছু দিক নির্দেশমূলক থাকতেই হবে। এই যে সরকার কিন্তু সেটি অনুভব করেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটে কিন্তু ঠিকই বলা হয়েছে কেন তারা ব্যবসায়ীদেরকে ছাড় দিচ্ছে। ব্যবসায়ীদেরকে কি ছাড় দিচ্ছে এই জন্য যে ব্যবসায়ীরা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা গরিব হয়ে গিয়েছে, তাদের আয় কমে গিয়েছে, এই জন্য কি এত কর রেয়াত দেওয়া হচ্ছে? আমাদের 45% কর্পোরেট কর, সেটি যে 2.5% বহুদিন পরে কমানো হলো, সেটা কি এই জন্য যে বড় লোকরা গরিব হয়ে গিয়েছে? তা করা হয়েছে এই জন্যই যে বড় লোকদের কর্পোরেট ট্যাক্স যদি তারা কমানো হয়, তারা নতুন ক্ষেত্রে নতুন বিনিয়োগ করবে, বিনিয়োগ করে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে যারা বেকার হয়েছে করোনায়,
বা অন্য কারণে যাদের আয় কমে গেছে তারা নতুন একটি চাকরি পাওয়ার বা বেশি বেতনের চাকরি পাওয়ার, এই যে পরোক্ষ লক্ষ্যে বাজেটের একটি আয় ব্যয়ের সংশ্লেষণ করে একটি দিক নির্দেশনা দেওয়া হয় আর্থিক ব্যবস্থাপনার, সেই জন্য কিন্তু আমরা মনে করি এই বাজেট, আপনি যেটি বললেন সবকিছু এই বাজেটে থাকবে তেমন নয়, কিন্তু থাকার কথা। এই জন্যই যে এই যে পরোক্ষ একটি নীতি নির্দেশনার জায়গা থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে এর মাধ্যমে, কালকেও অর্থ সচিব এবং অর্থমন্ত্রী দুজনেই বলেছেন যে বাজেট তো সংবাদ সম্মেলনে এই কারণে কর্মসংস্থান বাড়বে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই কর্মসংস্থানটা এই বছর বাড়বে না এবং এই বছরের বিনিয়োগ হবে তারও কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত করোনার এই অবস্থা হবে। যখন আপনাদের টেলিভিশনের স্কলে চলে যে বাগেরহাটের মংলা উপজেলায় সংক্রমণের হার 70% বেশি, জি, যখন আমরা দেখছি যে 57% চলে গিয়েছে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ হার, যখন আমরা দেখছি যে প্রায় 55% চলে গিয়েছে রাজশাহী সংক্রমণ হার, যখন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা ঢাকায় এসে নবাবগঞ্জে আক্রান্ত হওয়ার মধ্যে তাদের মধ্যে সকলের কাছে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে, এই নবাবগঞ্জে আমাদের ঢাকার উপকণ্ঠ, রাজধানীর উপকণ্ঠে যারা রাজধানীতে কাজ করার জন্য এসেছিল, তাহলে কি বিনিয়োগ হবে? তাহলে কি নতুন করে কোনো শিল্প কারখানা, কোনো ব্যবসায়ী উদ্যোগ নিয়ে স্থাপন করবে যে আমরা কর্মসংস্থানের আশাবাদ দেখছি? এই আশাবাদ দিক নির্দেশনার জায়গাটি বাজেট, আর থোক বরাদ্দ তো বাজেটেই দিতে হবে। দেখবেন এই বাজেটে অর্থমন্ত্রী খুব উল্লেখ করেছেন, এই সংখ্যাটা আমার এদিক ওদিক হতে পারে, কিন্তু উনি উল্লেখ করেছেন 2 দফায় প্রায় 70 লক্ষ লোককে 2,500 টাকা করে নগদ সহায়তা দিয়েছে সরকার, একদম সেটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে বিকাশ নগদের মাধ্যমে তাদের হাতে চলে গিয়েছে যাদের মোবাইল ফোন নাম্বার আছে। এটি কেন বলা হচ্ছে একটা কৃতিত্ব যে ওই গরিব হয়ে যাওয়া মানুষকে, ওই চাকরি হারানো মানুষকে সরকার নগদ টাকা পৌঁছে দিয়েছে। কিন্তু তার সঙ্গে আমরা মানে ডান দিক অবস্থা দেখি, এই ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো তাদের ট্যাক্স বাড়ানো হয়েছে, যেটাতে সব থেকে বেশি আপনি উপকার নিলেন, যেটা দিয়ে আপনি গরিব মানুষের কাছে টাকা পাঠালেন, এখন যদি সেই টাকা পাঠাতে তো সরকারেরও খরচ বাড়বে। এই যে সরকার বলছে যদি সরকার 1,000 কোটি টাকা এই নগদ, বিকাশ এবং অন্যান্য ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, ট্যাক্স বাড়ানোর কারণে যদি সকল কোম্পানি এই টাকা পাঠানোর ক্ষেত্রে ফি বাড়িয়ে দেয়, এখন 20 টাকা লাগে 1,000-এর বিকাশে, সেটি যদি 25 টাকা হয়ে যায়, তাহলে তো সরকারেরও তো নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে খরচ বাড়বে। আর সাধারণ মানুষ যে 5,000, 10,000, 12,000, 1,000 টাকা পাঠায় তার মার কাছে, তার বাবার কাছে, তার পরিবারের কাছে, গাজীপুরের কারখানায় কাজ করে পার্বতীপুর, দিনাজপুরে, তারও কিন্তু 5,000 টাকা পাঠালে 5-5 25 টাকা কিন্তু তার কিন্তু খরচ বেড়ে যায়। তাহলে এই যে বাজেটে কেন 125 টাকা 125 টাকা বেড়ে যাবে, তার আগে ছিল, আগে 100 টাকা হতো, 5,000 পাঠালে এখন 125 টাকা দিতে হবে। তাহলে এই জায়গাগুলো বাজেটে অ্যাড্রেস করতে হবে, এই জন্য যে একটি মহামারীর বাজেট এবং বাজেটে এইটার দিক নির্দেশনামূলক জায়গাগুলো থাকে। এই জন্য আমরা আমি একটু করোনা পরিস্থিতির মোকাবেলার মতন, জি, সুনির্দিষ্ট একটা বিষয় একটু জানতে চাই। বাজার একটা বড় বিষয়, ধরেন মানে প্রত্যেকেই আসলে চিন্তা করে বাজারে গেলে আমি একটু কমে জিনিসপত্র পাবো কিনা, যেটা দিয়ে সব মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসলে লাগে বাজারে। তো সেই জায়গাটাই মানে প্রত্যেকবার আমরা বাজেট হলেই দেখি যে বাজারে একরকম মানে দাম বেড়ে যায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, চালের দাম, তেলের দাম বেড়েছে, সেই জায়গায় একটা স্বস্তিকর জায়গা সৃষ্টি করতে পারতো না সরকার? কর আমরা দেখি নাই এই বাজেটে, কিন্তু আপনি জানবেন সয়াবিনের দাম কিন্তু বাজেট হওয়ার 1 মাস আগে বেড়ে গেছে, অনেক বাজেটের পরের দিন আরো বেড়েছে, চিনির দাম বেড়ে গেছে। সেটা তো বাজেটের ট্যাক্স হলো কি না হলো তার জন্য তো অপেক্ষা করছে না, তার আগে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে 1 দফা, এবং সেটা কিন্তু কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। কালকে আমরা দেখছি যে টিসিবি আবার নতুন করে ট্রাক সেল শুরু করবে, যেখানে সয়াবিনের লিটার রাখা হয়েছে 100 টাকা, ফলে সরকারি ভাবেই কিন্তু কম দামে বেচতে পারছে না টিসিবির সয়াবিন তেল। ফলে এই জায়গাগুলো বাজেটে নাই, কিন্তু দেখেন কিসের দাম বাড়ানো হয়েছে, বিড়ি সিগারেটের দাম বাড়াচ্ছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। কিন্তু যদি আপনি হাইব্রিড গাড়ির দাম কেন কমানো হলো, আমি খুব বেশি যুক্তি খুঁজে পাচ্ছি না যে এই মহামারীর সময় হাইব্রিড গাড়ির দাম কমিয়ে কি লাভ হবে আমাদের। আর আরেকটা পয়েন্ট আমি একটু ছেড়ে গেছি, আমি আবার বলি, 4টি বড় জেলা শহরের বাইরে অন্যান্য জেলা শহরে যদি হাসপাতাল স্থাপন করে বেসরকারি উদ্যোক্তারা, সেখানে কিন্তু অনেক কর রেহাত দেওয়া হবে। কিন্তু এই মহামারীর সময়, যখন মহামারী চলমান, তখন কি কোনো শিল্পপতি বা শিল্প গ্রুপ এই কর সুবিধা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জে কি হাসপাতাল করবে, বা হাসপাতাল শুরু হলে কি সেটা 1 বছরে সেই হাসপাতাল নির্মাণ শেষ হবে? এই কর ছাড়ের বিষয়টা আমরা কবে পাবো? হয়তো 2 বছর পরে আমরা এটা সুবিধা পাবো। ততদিনে যদি সরকার কৃতিত্ব নিয়ে অর্ধেক মানুষকে, 5 কোটি 6 কোটি মানুষকে টিকা দিতে পারে, তাহলে তো আশা করা যায় যে করোনার পরিস্থিতি 1 বছর পরে একটু ভালো হবে, তখন হয়তো কেউ হাসপাতাল করতে যাবে, তার আগে তো যাবে না।
ফলে আমরা যেটা দেখছি, এবং করোনা দেখেন টিকা যেদিন আমরা বাজেটে দেখলাম অল্প মাত্র বাড়ানো হয়েছে টিকার ক্ষেত্রে খরচে, সেদিনই খবর আসলো যে চীনের টিকা আমাদের $10 পরিবর্তে $15 কিনতে হবে। যেই টিকা আমরা সেরাম ইনস্টিটিউট থেকে মডার্ন অ্যাস্ট্রাজেনেকার টিকা, সেটা কিন্তু আমরা $4.5-5 কিনেছিলাম, তা সেটা এখন প্রায় 3 গুণ দামে কিনতে হবে। ফলে যদি টিকার ক্ষেত্রে যদি বরাদ্দ, সেটাও তো অনেক বেশি রাখা দরকার ছিল, কারণ আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা সিরাম ইনস্টিটিউট থেকে পাচ্ছি না, যেটা আমাদের $5.5 কেনা আছে। নতুন করে আমাদের স্পুটনিক ভি রাশিয়ান টিকা বা চাইনিজ টিকা কেনার কথা আমরা বলছি, সেই টিকার দাম কিন্তু আমাদের অনেক বেশি হবে। ফলে সেই জন্য যতটুকু বাড়ানো হয়েছে ততটুকু কভার করতে পারবো কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের জায়গা রয়ে যায়। জি, ইলিয়াস খান, করোনা কালের বাজেট হিসেবে যেসব জায়গায় বেশি গুরুত্ব দরকার ছিল, মানে সব মিলিয়ে এই বাজেটের ফোকাস আপনার কাছে আসলে কি মনে হয়, মানে মূল গুরুত্ব আসলে কোথায় গেল বাজেটে? আমি একটা ফিগার বলি, যেমন হতদরিদ্র যারা আছেন জি, তাদের 500 টাকা দেওয়া হয়েছে। 500, তাদের ন্যূনতম খরচ হচ্ছে প্রায় 1300 টাকা। এই খাতটা কিন্তু বাড়ানো যেতে পারতো। আর যে কথাটি ইতিমধ্যে এসছে যে 70 লাখ লোককে 2,500 টাকা করে দিয়েছে, এই করোনা শুরু হয়েছে 15 মাস, 1 বছর 3 মাস। তো যাদের ছাঁটাই করা হয়েছে, যাদের বেতন কমানো হয়েছে, এটা কিন্তু 2-3 মাস পরেই কমানো হয়েছে। তা আমরা যদি ধরে যে 1 বছর শুধু 2,500 টাকা দেওয়া হয়েছে, তাহলে প্রতি মাসে কত ভাগ পড়েছে, কত টাকা পড়েছে? এখন এই করোনা কালে যেটা বলা হচ্ছে যে করোনা কালে বাজেটটা এমন হওয়া উচিত, হতদরিদ্র মানুষ যেন কষ্টে না থাকে, তাদের দিকে যাতে দৃষ্টি দেওয়া হয়, তারা যাতে খেয়ে পরে ন্যূনতম মানব অধিকার নিয়ে বাঁচতে পারে, সেই চেষ্টা সরকারের করা উচিত ছিল বলে আমি মনে করি। আর যে কথাটি বারবার, কিন্তু এদেরকে কি টাকা দিয়ে সম্ভব? বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা আপনি দেখছেন বা যে অবস্থা আমাদের, তাতে করে মাসে মাসে এই বিশাল জনগোষ্ঠীকে টাকা দিয়ে মানে স্বস্তিকর অবস্থায় রাখা সম্ভব? সেটিতে একটু টাফ আছে। আর আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই ছোট্ট ভূখণ্ডে এত মানুষ, আমাদের কিন্তু কোনো ওই থেকে কোনো জরিপ আছে বলে আমার মনে হয় না। এক্সাক্ট যে জরিপ, যে ফার্স্ট অর্ডার দেখবেন কার ইনকাম অনুযায়ী, কার $1,000 ইনকাম, কার $1,500 ইনকাম, কার $2,000 ইনকাম, এটি এক সরকারের কাছে হিসাব আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো নেই। আপনি যে কথাটা বলছেন সেই প্রশ্ন আমারও। তবে এই বিষয়ে একটা কাজ হতে পারে যে আমাদের যে বিত্তবান মানুষ রয়েছে সমাজে, আমরা এতে একটি মহাবিপদ ধরে আমরা পরস্পরের পাশে দাঁড়াতে পারি। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যেমন বন্যা হয় বা বড় বড় প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু করোনাকালে আমরা দেখলাম গত বছর তাও মোটামুটি মানুষের পাশে মানুষ থাকার চেষ্টা করেছে। এবার কিন্তু সেই হারটি একদম কমে গেছে। মানুষ কেমন যেন অনুভূতিগুলি ভোঁতা হয়ে গেছে। কিন্তু সেই অনুভূতিগুলিকে আবার জাগাতে হবে। মানুষ পাশের প্রতিবেশী যেটা না খেয়ে থাকে, একটি ছাত্র যে পড়াশোনা করতে পারছে না টাকার জন্য, চিনি যাতে পড়াশোনা করতে পারে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক সহায়তা কিন্তু একটি মানুষকে অনেক ভালো রাখতে পারে বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকটা 18 মানুষ পরস্পরের সঙ্গে পরস্পর যোগাযোগ থাকতে হবে, পরস্পরের পাশে পরস্পর দাঁড়াতে হবে। এই মহামারী কালে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এটি। আপনি যেটা বলেছেন, আপনার সাথে আমিও একমত। এত মানুষ আমাদের এখানে, যে সরকার কিছু করলে কি বল, সরকার যে সবকিছু করে দেবো, সবকিছু করতে পারবে, চিন্তা করলে বাস্তবতা সেরকম না। জি, প্রণব সাহা, ছোট্ট করে একটু জানতে চাই, কালো টাকা সাদা করার বিষয়ে সুস্পষ্ট কিছু এই বাজেটে আপনি দেখছেন কিনা? আসলে মানে এই জায়গাটাই মানে পরিষ্কার কিছু বলা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। একদম স্পষ্ট করে যদি বলেন, তাহলে আমাদের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা এবং তার সঙ্গে সংযুক্ত অর্থবিল, সেটা পর্যালোচনা করে আমরা খবর করেছি যে আগামী অর্থ বছরে 10% কর দিয়ে টাকা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা বা কালো টাকা সাদা করার যে সুযোগ ছিল গত অর্থ বছরে, তেমন কোনো প্রস্তাব ধারাবাহিকতা এই বাজেটে এমন কোনো প্রস্তাবনা নাই। তার মানে ধরে নিচ্ছি আমরা যে আগামী অর্থ বছরে 10% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। কিন্তু তার আগে যে ব্যবস্থাপনা ছিল, যেটি প্রায় 35% কর দিলে আপনি কালো টাকাকে সাদা করতে পারতেন এবং তার প্রশ্ন করার ক্ষমতা দুদক এনবিআর ছিল, যেটি গত বছর ছিল না, যে আপনি টাকা সাদা করে ফেললে আর কেউ আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু কেউ কেউ তো এরকম ভাবছেন, যেহেতু এই বাজেটে পরিষ্কার কিছু বলেন নাই, তার মানে কি সুযোগটা থেকে গেল কিনা? না, সুযোগটা থেকে গেল না। 10% দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলো না। এটি যদি বাজেট পাশের আগে যদি সংশোধন না হয়, অর্থবিল যদি সংশোধন না করা হয়, তাহলে আগামী অর্থ বছর এই সুযোগটি থাকবে না।
তবে তার আগে যে ব্যবস্থা আমি যেটা বললাম প্রায় 35 ভাগ দিয়ে এটার ব্যবস্থাপনা কিন্তু আগেও ছিল, সেটি অব্যাহত থাকবে। কিন্তু সরাসরি যেটি গত বছর ইম্পোজ করা ছিল তার আগের বছর দিয়ে গত বছর ধারাবাহিকতা ছিল যে 10% দিয়ে আপনি সরাসরি করতে পারবেন, কেউ প্রস্তুত করবে না। এটি কিন্তু আর প্রস্তাবিত বাজেটে কিন্তু এটি ধারাবাহিকতা রাখার কোনো সুযোগ নাই, অর্থমন্ত্রী সেটা প্রস্তাবও করেননি। এবং কালকেও অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটাও উনি পরিষ্কার করে বলেন না যে এটা আবার ফিরে আসবে কিনা। এবং আজকেও দেখবেন আপনি দু একটি ব্যবসায়ী সংগঠন তাদের বাজেট উত্তর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া বলেছে, তারা কেউ কেউ পরোক্ষভাবে এটি রাখার কথাও বলেছে। এবং সেটা যেহেতু গতবার ছিল যে ফ্ল্যাট, জমি কেনা এবং শেয়ার বাজারে বিনিয়োগ, এই ক্ষেত্রে সরাসরি এটি করা যেত, সেটির বিধান কিন্তু এবার নাই। যদি রিয়েল এস্টেট আলোরা কিন্তু বলেছে যে সেটি আবার দেওয়া হোক। আজকে এই বিসিসিআই থেকে বলা হয়েছে যে ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে, শিল্প স্থাপনের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হোক। ফলে ওই গতবারের মতন অ্যাজ ইট ইজ একই রকম সুযোগ কিন্তু আগামী অর্থ বছরে থাকার কোনো বিধান এখন পর্যন্ত বাজেট বক্তৃতা বা প্রস্তাবিত অর্থ বিলে কিন্তু নাই, যদি না এটি সংশোধন করা। প্রফেসর, এমনি কালো টাকা সাদা করার সুযোগ থাকলে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো নৈতিকতার ব্যাপারে কি। আপনি সৎ ব্যবসায়ী, আপনি 100 টাকা দিলে আপনাকে যে কর দিতে হয়, যেটি 2.5% কমানো হয়েছে কর্পোরেট কর, যেটি 40 ছিল 42 ছিল, সেটি যাদের 40% টাকা কর দিয়ে, যে কর্পোরেট কর দিয়ে যে টাকা ট্যাক্স দিচ্ছে বছরে, কিন্তু যিনি অপ্রদর্শিত অর্থ বা অন্যায়ভাবে আয় করা অর্থ তিনি মাত্র 10% দিয়ে কালো সাদা টাকা ফেলবেন, আর যিনি রোজগার করে সব টাকা দেখিয়ে তার 35 থেকে 40 ভাগ ট্যাক্স নেবেন, এইটা তো আবার কোনো সাম্যের বিধান হতে পারে না। যারা অন্যায় করে টাকা গোপন করবে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে গিয়ে 10% দিয়ে নানাভাবে করবো, সেটা ভুল করে অপ্রদর্শিত হইতে পারে, সেটা কোনো অবৈধভাবে আয় করা হতে পারে, সেটা আমি কোনো জিনিস গোপনে বিক্রি করেছি বেশি দামে কম টাকা দেখাতে চাই সেইটি হতে পারে। এগুলো করেই কিন্তু আমি 1 কোটি টাকা সাদা করে ফেলতে পারবো। যদি আমি 10 লক্ষ টাকা ট্যাক্স দিই তাহলে 90 লক্ষ টাকা নিয়ে আমার কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যিনি 10 কোটি টাকা আয় করেছেন বৈধভাবে, তাকে কিন্তু যদি 40% দিতে হয়, তাকে কিন্তু 40% মানে 10 কোটি টাকা 40% কিন্তু 4 কোটি টাকার মতন, তার তো অনেক বেশি ট্যাক্স দিতে হলো। সেই জায়গায় কিন্তু ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা যারা কর দিতে আগ্রহী, তারা কিন্তু আপত্তি দিয়েছে। এবং আমরা মনে করি নৈতিক জায়গা থেকে এই কালো টাকা সাদা করার এই গড় ব্যবস্থাপনা কিন্তু থাকা উচিত না। অনেক বেশি পেনাল্টি হওয়া উচিত, আর অনেক বেশি ট্যাক্স দিয়ে আমি তো মনে করি 50% দেওয়া উচিত। যে তুমি যদি 10 লক্ষ টাকা অপরিদর্শন করে থাকো বা অবৈধভাবে আয় করে থাকো বা অন্যায়ভাবে কারো থেকে আয় করে থাকো, সেটা যদি বৈধ করতে হয় তাহলে তুমি 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা তোমাকে সরকারকে দিয়ে দিতে হবে, আর 5 লক্ষ টাকা তুমি বৈধ পাবো। কিন্তু মাত্র 10% দিয়ে এই অবৈধ টাকা মানে বৈধ করার সুযোগ কিন্তু দেওয়া যাবে না, যেখানে আমরা অনিয়ম, দুর্নীতি, ঘুষের ব্যাপারে আমরা অনেক বেশি স্বর্গরাজ্যের মতন দেখি। সেই জায়গায় সুযোগ দেওয়া মানে অনেক ধন্যবাদ। ইলিয়াস খান, এই জায়গায় যদি একটু আপনার কিন্তু সুযোগ থাকে। জি ইলিয়াস খান, এই জায়গায় আপনার একটু আমার মতামত হচ্ছে কালো টাকা সাদা করার কোনো ব্যবস্থায় থাকা উচিত নেই, নৈতিক ভাবে ঠিক না। এটা বরং কালো টাকা আয় করতে উৎসাহিত করা হয়। মনে করি যেমন দাদা যেটি বললেন যে ঘুষ, দুর্নীতি, নানা ভাবে কালো টাকা আমাদের সমাজে সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। আমরা জানি আমরা সাম্প্রতিক কালে নানা বিরাট দুর্নীতির খবর শুনছি, এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তোলা হচ্ছে, এগুলো বাংলাদেশ টাকা পাচার করা হচ্ছে। তা আমি মনে করি কালো টাকা সাদা করতে দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত না। যদি সুযোগ না থাকে, যারা কালো টাকা আয় করছে তারা কিন্তু একটু সচেতন হবে যে আমার এই টাকা নিয়ে আমার সবসময় পেইন বহন করতে হবে। সেক্ষেত্রে আইন খুব কড়াকড়ি যাতে করা হয়, যাতে কালো টাকা রাষ্ট্রীয় ব্যবস্থা মানে এমন থাকা উচিত যাতে কেউ কালো টাকা আয় করতে না পারে। কালো টাকা আয় করে সাদা করে ফেলে তিনি একদম অপরাধ মুক্ত হয়ে গেলেন। এই সুযোগ শুধু আগামী অর্থ বছর না, কোন অর্থ বছরে থাকা উচিত বলে আমি মনে করি না। জি প্রণব, আমরা শেষ পর্যায়ে আপনার সীমান্ত এলাকায় করোনা পরিস্থিতির অবস্থা আসলে খারাপের দিকে যাচ্ছে। সরকার কিংবা যারা স্থানীয় প্রশাসন, তাদের পদক্ষেপ কতটা সন্তোষজনক আপনার মনে হচ্ছে? আসলেই গুরুত্ব পাচ্ছে কিনা আসলে করোনা পরিস্থিতি যে সেই জায়গায় অবনতির দিকে যাচ্ছে? আমি যদি বলি একটি বাক্যে, যে সরকার এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, আমার জাতীয় পরামর্শ কমিটি, তারা কিন্তু অনুভব করতে পারছে। এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ করা যাবে। যদি শুধু টিকা দিয়ে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অন্য ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি সরকার, স্বাস্থ্য বিভাগ অনুভব করতেছে যে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু কোনো কারণে তারা কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তারা জীবিকার কথা বলে, ওই যে যারা চাকরি হারাবে, যারা দিনন্দিন কাজ করতে পারবে না, তাদেরকে খাওয়াবে কি, সেই দায়িত্ব হয়তো সরকার নিতে চাচ্ছে না, বা নেওয়ার মতো ঝুঁকি সরকার নিবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে আছে জন্যই কিন্তু পুরোপুরি লকডাউন, ঘর থেকে বেরোতে পারবেন না, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। যে দিনমজুর না বেরোলে তার বাসায় আগুন জ্বলবে না রান্নার,
তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, সেরকম বড় ঝুঁকি হয়তো সরকার নিতে চাইছে না বা নেওয়ার মতন অবস্থা নাই, জন্য হয়তো তারা পুরোপুরি লকডাউন দিয়ে মানুষকে ঘরে রাখার ব্যবস্থা করতে পারছে না। ফলে কিন্তু সংক্রমণের হার কিন্তু না, কিন্তু আমরা দ্রুত এখন নিয়ন্ত্রণে এই আনতে যে পারবো। দ্বিধাদ্বন্দ্ব, এটির ফলাফল আসলে কি দাঁড়াবে যদি আমরা একেবারে অনেক বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাই এবং ভারতের মতো পরিস্থিতি তৈরি হয়? ফলাফল তো সেক্ষেত্রে ফলাফল কি দাঁড়াবে না, দাঁড়িয়ে গেছে। ফলাফল দাঁড়িয়ে গেছে, দাঁড়াবে না। আপনি ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সের কথা বলছেন, এটা হলো বর্তমান প্রেজেন্ট টেন্স। রাজশাহীতে মানে হাসপাতালে, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে জায়গা নাই, অক্সিজেনের খুব খারাপ অবস্থা, মানুষ মারা যাচ্ছে অনেক বেশি। এটা দাঁড়িয়ে গেছে, এটা দাঁড়াবে না, এটা ফিউচার টেন্সে নাই, বর্তমানে এসে গেছে। এবং আমি তো বললাম যে আজকে খবর হয়েছে যে নবাবগঞ্জে আমরা ভারতীয় ভেরিয়েন্ট পেয়েছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা লোকের, আমার ঢাকার উপকেন্দ্রে। এখন দেখবেন আপনি WHO এর ম্যাপটা যদি দেখেন, সীমান্ত অঞ্চলগুলো লাল হয়ে আছে, মধ্যখানে ঢাকা এবং মধ্যাঞ্চল কিছুটা কম লাল। কিন্তু এইভাবে বাড়তে থাকলে সারা দেশে কিন্তু লাল হয়ে যাবে। তখন কিন্তু আবারও কিন্তু ঢাকার হাসপাতালগুলো এবং যে হাহাকার আমরা মার্চ এপ্রিলে দেখেছি, ICU থেকে শুরু করে শয্যা এবং অক্সিজেনের, তার থেকে কিন্তু আমরা আর দূরে থাকতে পারবো। অনেক ধন্যবাদ। ইলিয়াস খান, কি ধরনের দাবি থাকবে এই জায়গাটায় আসলে, যাতে করে আমরা এখন যে অবস্থায় আছি এই স্বস্তিটুকু যদি ধরে রাখতে চায় বাংলাদেশ? না, আমরা তো খুব আতঙ্কে আছি যে সীমান্তে 22টি জেলা রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে 22টি জেলার মধ্যে 11টা জেলায় ভয়াবহ অবস্থা। আমরা জানি যে যেটি আমরা এই মাত্র শ্রমের হাসপাতালে রোগী রাখার জায়গা নেই, এরকম অবস্থা যদি এদিকেও ছড়িয়ে পড়ে, রাজধানীর ছড়িয়ে পড়ে, রাজধানী ঢাকার মতো একটি শহরে বা ঢাকার উপকণ্ঠে মিলে প্রায় 3 কোটি লোক বাস করে এবং মানুষ গিজগিজ করছে। এখানে যদি এগুলো ছড়িয়ে পড়ে তাহলে আমাদের অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে। ঢাকায়ও তো ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, কিন্তু এটি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবো আমি জানি না, তবে আমরা আশাবাদী নিয়ন্ত্রণ হচ্ছে। যেমন আপনি একটু আগে একটু খবর দেখলাম যে ঢাকার কোন জেলায় যিনি লকডাউন দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোনো লকডাউন কোনো মানুষ পালন করছে। গ্রামগঞ্জের চিত্র এখনো একই রকম হচ্ছে। কিন্তু আমি একটি কথা শুধু বলতে চাই, আপনার মধ্যে মানুষকে জানাতে চাই ও মানুষকে বলতে চাই যে সরকার কিন্তু সচেতন করে বা টিকা দিয়ে, স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছে আমি তার সাথে কিছুটা একমত, মানুষ সচেতন না হলে এই 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 মহামারী কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো না। খুব সামান্য জিনিস। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে সরকার নিশ্চয়ই এই গুরুত্ব অনুধাবন করবেন এবং মানুষ আরো অনেক বেশি সচেতন হবে। সোনারূপ শাহ, ইলিয়াস খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সেবা নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই দেখা হবে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন। অবশ্যই করোনা সংক্রমণ রোধে আরো বেশি সচেতন থাকবেন। অবশ্যই বাইরে গেলে মাস্ক পরবেন। ধন্যবাদ।